where the mind is without fear and the head is held high, where knowledge is free. নমস্কার সুধী দর্শকজন এবং আমার স্নেহের ছাত্রছাত্রীদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের বিষয়। দ্বাদশ শ্রেণীর ভাষা বিজ্ঞানের যেই পাঠটি তোমাদের রয়েছে বইয়ে, ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, এই বইটিতে আগের দিন তোমাদের বইটি দেখাতে পারিনি আমি। এই যে এই বইটি বন্ধ করলে এরকম সামনের পৃষ্ঠা, এই বইটি সকলেই সংগ্রহ করবে, না হলে ভাষা অংশটি আমাদের কিন্তু খুব কঠিন হয়ে পড়বে বোঝা। বইটি অবশ্যই সবাইকে সংগ্রহ করে রাখতে হবে, নিজের কাছে রাখতে হবে এবং পড়ার সময় প্রত্যেক দিন বই খুলতে হবে। তো আগের দিন আমরা কি করেছিলাম, শুরু করেছিলাম প্রথম অধ্যায় ভাষা বিজ্ঞান ও তার বিভিন্ন শাখা, এই অংশটা শুরু করে আমরা প্রথম দিকটা জেনেছিলাম যে ভাষা বিজ্ঞান কীভাবে আলোচনা করে একটি ভাষাকে। যে কোনো ভাষা হতে পারে, সেটি বাংলা ভাষা হতে পারে, ইংরেজি হতে পারে। তুলনামূলক, ঐতিহাসিক ও বর্ণনামূলক বিজ্ঞানের বিষয়টা আমরা জেনেছিলাম এর আগের ক্লাসে। আজকে আমরা আরও একটু ভেতরে ঢুকব। বইয়েই রয়েছে 106 পৃষ্ঠা, ভাষা বিজ্ঞানের বিভিন্ন শাখা ও তাদের সম্পর্ক। পয়েন্টটি এইভাবেই দেওয়া আছে বইয়ে, তাই এই নামেই লিখেছি। ভাষা বিজ্ঞানের বিভিন্ন শাখা ও তাদের সম্পর্ক। ভাষা বিজ্ঞানের শাখা মানে ভাষা বিজ্ঞান কোন কোন বিষয় নিয়ে আলোচনা করে, এইটাই হচ্ছে মূল কথা। অর্থাৎ আমরা যদি বলি তাহলে এই ব্যাপারটি কীরকমভাবে শুরু করা যায়। অর্থাৎ ভাষা বিজ্ঞানীরা শুধু ভাষার ধ্বনি, রূপ, বাক্য, শব্দার্থ এগুলি নিয়েই শুধু আলোচনা করে না, তার সাথে সাথে কি করে, মানব জীবনের ভাষার প্রভাব, মানব জীবন কিভাবে চলছে, তার উপরে ভাষা কিভাবে কাজ করছে, এই জিনিসগুলো। তারপরে হচ্ছে স্নায়ুমণ্ডলী। স্নায়ু মানে কি? স্নায়ু মানে হচ্ছে আমাদের শরীরের প্রতিটি সংবেদন যেই তন্ত্রী দিয়ে মস্তিষ্কে পৌঁছায়, বা মস্তিষ্ক থেকে যেই তন্ত্রীগুলি গোটা শরীরে ছড়িয়ে আছে উল্টো দিক থেকে, সেগুলিকে বলা হচ্ছে স্নায়ু। অর্থাৎ সেগুলি সংবেদন, যে কোনো জিনিসের সংবেদনকে সংগ্রহ করে আমাদের মস্তিষ্কে খবর পাঠায়। তো আমাদের ভাষা, যেটা আমাদের মস্তিষ্কে সংরক্ষিত থাকে, যার মাধ্যমে আমরা কথা বলি, লিখি, মূলত কথা বলাটাকেই ধরা হচ্ছে, তো কথা বলি, সেই স্নায়ুতন্ত্রী কিভাবে কাজ করে, যেটার মাধ্যমে আমরা ভাষাটাকে ব্যবহার করছি। ভাষা কাজ করছে আমাদের ভেতরে, শরীরের ভেতরে, মস্তিষ্কে, সেটা আলোচনা করে। এবং সেইগুলি সংরক্ষিত কিভাবে থাকে, সেগুলি প্রয়োগ কিভাবে করি আমরা, এই সমস্ত বিষয়গুলি ভাষা বিজ্ঞান আলোচনা করে। এবং আরও কি করে, মানব জগতে ভাষার যে মহিমা রয়েছে, ভাষার আরও দিক, শৈলী,
অর্থাৎ স্টাইল, কোনো কিছু বলতে গেলে আমরা যেই স্টাইলে বলি সেই বিষয়গুলিও কিন্তু আলোচনা করে এই ভাষা বিজ্ঞান। আমি জাস্ট একটা প্রথমে একটা এই সম্পর্কে জাস্ট কথাগুলো বললাম। এবার আমরা ভেতরে ঢুকবো এই ভাষা বিজ্ঞানের শাখাগুলি বিজ্ঞানীরা কী চোখে দেখছেন। তাহলে দেখবে তোমরা বই খুললেই তোমরা দেখবে যে ভাষা বিজ্ঞানকে দুটিভাবে দেখছে। এই দুটি ছক করে দিলে সুবিধা হয়। তোমরা প্রত্যেকেই ছকটা ভালো করে লক্ষ্য করবে, বইয়েও আছে, তবু আমি আবার দিচ্ছি। প্রধান ভাষা বিজ্ঞান, আর একটা কি ফলিত ভাষা বিজ্ঞান। প্রথমে এই দুটো শব্দের অর্থ জেনে নিই। প্রধান মানে কি, একটি ভাষাতে কি কি থাকে। ভাষাতে কি কি থাকে না, ধ্বনি থাকে, বর্ণ থাকে, শব্দ থাকে, বাক্য থাকে, পদ থাকে এবং সেই শব্দের অর্থও থাকে। সেই সমস্ত কিছুকে একসাথে বলে প্রধান ভাষা। প্রধান ভাষা বিজ্ঞান ওইগুলোরই চর্চা করে। তাহলে ধ্বনি, বর্ণ, শব্দ, বাক্য এবং তার অর্থ এই সমস্ত কিছু নিয়ে চর্চা করা হয় প্রধান ভাষা বিজ্ঞানে। কিন্তু ফলিত ভাষা বিজ্ঞানটি কি? ফলিত মানে হচ্ছে ফলপ্রসূ হয়। যেই তত্ত্ব আমাদের জীবনে ফলপ্রসূ হয়, অর্থাৎ ফল পাই আমরা যার থেকে, সেটা হচ্ছে ফলিত। তাহলে ফলিত ভাষা বিজ্ঞানের বিষয়গুলি কি কি? সেগুলি হচ্ছে সমাজ ভাষা বিজ্ঞান। লিখি একটা একটা করে, তারপর বলছি। এটা প্রথমে দিয়ে দিই, ধ্বনি বিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, তারপরে হচ্ছে রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব আর শব্দার্থতত্ত্ব। তোমাদের বইয়ে পাতাগুলি উল্টে তোমরা দেখতে পারো যে এর পরবর্তী ক্ষেত্রে আমাদের পাঠগুলি কি কি আছে। এই পরবর্তী ক্ষেত্রে আমাদের পাঠ কিন্তু এইগুলোই, এর বাইরে কিন্তু আর কোনো কিছু পড়ানো হয়নি আমাদের এই বইয়ে। বিশেষ করে ধ্বনি বিজ্ঞান আছে, ধ্বনিতত্ত্ব আছে, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং শব্দার্থতত্ত্ব। বইয়ের পাতা উল্টে যদি দেখো তাহলে দেখবে এই পরবর্তী আমাদের পাঠ্য বিষয় এইগুলোই পরপর সাজিয়ে দেওয়া হয়েছে। সেগুলোকে আমরা আরও বিস্তরভাবে জানব, কারণ ভাষা বিজ্ঞানের প্রধান অংশই হচ্ছে এইটি, প্রধান ভাষা বিজ্ঞান তার এই শাখাগুলি। বুঝতে পারা গেল? ফলিত ভাষা বিজ্ঞান মানে হচ্ছে মানব সমাজে কিভাবে কাজ করে, সেই ফলিত ভাষা বিজ্ঞানগুলির মধ্যে পড়ছে সমাজ ভাষা বিজ্ঞান। তারপর এগুলো হচ্ছে মনোভাষা, মনোভাষা বিজ্ঞান। তারপরটা হচ্ছে স্নায়ু ভাষা বিজ্ঞান, তারপরটা হচ্ছে নৃভাষা বিজ্ঞান, তারপরটা হচ্ছে শৈলী বিজ্ঞান। আজকে কি করব, আমরা এই বিষয়টা তুলে রাখবো, অর্থাৎ এটা নিয়ে আজকে আলোচনা আমরা করব না। আজকে আলোচনা করব আমরা এই বিষয়টা নিয়ে। এই যে দিকটি ফলিত ভাষা বিজ্ঞান, সমাজ ভাষা বিজ্ঞান, মনোভাষা বিজ্ঞান, স্নায়ু ভাষা বিজ্ঞান, নৃভাষা বিজ্ঞান, এই অংশটাই কিন্তু তোমাদের বইয়ে সবার প্রথমে রয়েছে। সমাজ ভাষা বিজ্ঞান, মনোভাষা বিজ্ঞান, স্নায়ু ভাষা বিজ্ঞান, নৃভাষা বিজ্ঞান, শৈলী বিজ্ঞান। কারণ এই চ্যাপ্টারটি আমাদের কিন্তু বইয়ে পরবর্তীকালে পড়তে হবে। সুতরাং আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা আমরা করব না। আমরা এই ভাষাটি, এই অংশটি বিশেষ করে এই ভাষাগুলি নিয়ে আমরা আলোচনা আজকে করব, কারণ বইয়ে এইভাবেই সাজিয়ে দিয়েছে পরপর। যাই হোক, এবার আমরা
এই বিষয়গুলি সম্পর্কে ভালো করে জানবো। প্রথমে নামগুলো পড়ি তো কী কী আছে। সমাজ ভাষা বিজ্ঞান। সমাজ ভাষা বিজ্ঞান নামটা শুনে কি মনে হয়? প্রথমেই মনে হবে সমাজ মানে তো আমরা জানি কী জিনিস, অর্থাৎ মানবেরা অর্থাৎ মানুষেরা যেখানে গোষ্ঠীবদ্ধ হয়ে থাকে, তাদের বিভিন্ন নিয়ম কানুন মেনে চলতে হয় সেখানে, সেটাকে বলা হচ্ছে একটা সমাজ। তাহলে সমাজ ভাষা, তাহলে সেই সমাজে প্রচলিত যেই ভাষা, কতটা বোঝার চেষ্টা করো। সমাজ মানে মানব গোষ্ঠী, সমাজ ভাষা মানে হচ্ছে সেই সমাজে প্রচলিত মানবের মুখের ভাষা। আমরা কিন্তু মুখের ভাষা নিয়ে আলোচনা করছি। মুখের ভাষা সেটা হচ্ছে সমাজ ভাষা, তার বিজ্ঞান, অর্থাৎ সেটি কিভাবে কাজ করে, এই বিষয়টি আমাদের জানা যাবে সমাজ ভাষা বিজ্ঞানে। তারপরটি হচ্ছে দেখো মনোভাষা বিজ্ঞান। মনো কথার মধ্যে দিয়ে একটা শব্দ বেরিয়ে আসছে, সেটা হচ্ছে মন। মন অর্থাৎ প্রত্যেক ব্যক্তিরই ভেতরে যে আত্মাটি রয়েছে, আত্মাকেই মন বলা যেতে পারে, আবার মনকেই আত্মা বলা যেতে পারে। আমরা যে কল্পনা শক্তি, চিন্তা শক্তি দিয়ে কাজ করি, সবসময়ই আমাদের সেই জিনিসটি কাজ করাচ্ছে, যেটা না ছাড়া আমাদের চলবে না, সেটা হচ্ছে আমাদের মন। এই মন ভাষার উপরে কিভাবে প্রভাব ফেলে, ভাষা কিভাবে মনকে কন্ট্রোল করে, বা মন দ্বারা আমরা ভাষাকে কিভাবে কন্ট্রোল করি, সেটাকে ব্যবহার করি, সেটাকে প্রয়োগ করি, সেই বিষয়গুলোই কিন্তু মনোভাষা বিজ্ঞানের আলোচনার বিষয়। তৃতীয় নম্বর স্নায়ু ভাষা বিজ্ঞান। স্নায়ু মানে হচ্ছে, একটু আগেই বললাম, আমাদের মস্তিষ্ক, এই যে মাথা, যেটিকে আমাদের পণ্ডিতেরা, সংস্কৃত পণ্ডিতেরা উত্তমাঙ্গ বলেছেন। উত্তম অঙ্গ অর্থাৎ সবচেয়ে উৎকৃষ্ট অঙ্গ। শরীরের কতগুলি অঙ্গ রয়েছে, হাত, পা, বুক, পেট, সব। এগুলির মধ্যে প্রধান কোন অঙ্গটি? সেটি হচ্ছে আমাদের মস্তিষ্ক, অর্থাৎ আমাদের ব্রেন। কেন? কারণ এর দ্বারাই আমাদের শরীরের সমস্ত কার্যকলাপ পরিচালিত হচ্ছে। তাহলে ভাষার ক্ষেত্রে ব্যাপারটি তাই, স্নায়ু দ্বারাই ভাষা পরিচালিত হচ্ছে। সেই স্নায়ু কোন ক্ষেত্রে কীভাবে কাজ করায় আমাদেরকে দিয়ে, সেটা ভাষার ক্ষেত্রে স্নায়ু ভাষা বিজ্ঞান আলোচনা করে। নৃভাষা বিজ্ঞান। নৃ মানে হচ্ছে নর, মানুষ। প্রাচীন কাল থেকে মানুষ কিভাবে ধাপে ধাপে কথা বলতে শিখেছে, কিভাবে ভাষাকে ব্যবহার করতে শিখেছে, কিভাবে ভাষার পরিবর্তন ঘটেছে, কিভাবে পরিমার্জিত হয়েছে, এই বিষয়গুলি নৃভাষা বিজ্ঞানের অংশ। নৃতত্ত্ব তোমরা ক্লাস 11-এ পড়ে এসছো, নৃতাত্ত্বিকদের পরিচয় পড়ে এসছো, বাঙালির নৃতাত্ত্বিক পরিচয় পড়ে এসছো, সেখানে নৃতত্ত্ব কথাটা তোমরা পরিচিত। তাহলে নৃভাষা বিজ্ঞান মানে হচ্ছে মানুষের ভাষা, যেটি কালে কালে পরিবর্তিত হয়ে হয়ে এসছে সেটি। পরেরটি কী হচ্ছে? শৈলী বিজ্ঞান। শৈলী বিজ্ঞান খুব দারুণ একটি কথা এবং নতুন একটি কথা তোমাদের কাছে। আমি আশা করছি শৈলী বিজ্ঞান কথাটা তোমরা অনেকেই হয়তো নতুন শুনেছ, অনেকে হয়তো আগেও শুনে থাকতে পারে। শৈলী বিজ্ঞান জিনিসটি কী, এটি কিন্তু আমাদের কাছে কিন্তু নতুন একটা বিষয়, সেটা সম্পর্কে আমরা জানবো। সেটা সম্পর্কে আমরা জানবো। শৈলী বিজ্ঞান জিনিসটি কি? শৈলী কথাটি মানেই হচ্ছে ইংরাজিতে যাকে বলা হচ্ছে স্টাইল, বাংলায় যদি আরও একটু ভেঙে বলি তাহলে হচ্ছে ঢং বা ভঙ্গি। ঢং করা বা ভঙ্গি করা। খুব সহজে বুঝতে গেলে আমাদের দুটি উদাহরণ নিই নি। শৈলী মানে হচ্ছে স্টাইল, ইংরাজিতে বলা হয়, বাংলাতে বলা হয় একে ভঙ্গিমা বা ঢং। সহজ একটা উদাহরণ নিই, যেমন হচ্ছে কারো দাঁড়াবার স্টাইল হচ্ছে এইরকম, কেউ রাস্তায় এইভাবে দাঁড়িয়ে থাকে, কেউ আবার এরকমভাবে দাঁড়িয়ে থাকে, কেউ আবার এরকমভাবে দাঁড়িয়ে থাকে, কেউ আবার এমনি করে দাঁড়াতে থাকে। ঠিক আছে, এক একজনের দাঁড়াবার স্টাইল এক এক রকম হতে পারে, সেইগুলোকে বলা হচ্ছে তার ভঙ্গি অর্থাৎ শৈলী। কথা বলার স্টাইল অনেকের এক এক রকম, কেউ হেসে হেসে কথা বলতে ভালোবাসে, কেউ মুখ গম্ভীর করে কথা বলতে ভালোবাসে, কেউ কর্কশ গলায় কথা বলতে ভালোবাসে, কেউ খুব নরম সুরে কথা বলতে ভালোবাসে। এটা কার্যক্ষেত্রে হয়তো একটা মানুষই বিভিন্ন ক্ষেত্রে করতে পারে, সেটাও একটা শৈলী, মানে সেটা তার নিজস্ব শৈলী।
প্রত্যেক ব্যক্তিরই কথা বলার, লেখার, দাঁড়ানোর, ঘুমানোর বিভিন্ন রকমের শৈলী থাকে। এর দ্বারা একটা মানুষকে পরিচিত করা যায়। ওই মানুষটি কীরকম, না ও ওইভাবে দাঁড়ায়, ও ওইভাবে তাকায়, ও ওইভাবে কথা বলে। ওই মানুষটির পরিচিতি জানতে গেলে দেখবে এরকম বিষয়গুলো আমরা সাধারণত বলে থাকি, যেহেতু সবসময় হেসে হেসে কথা বলে। এটা হচ্ছে একটা মানুষের পরিচয়, অর্থাৎ তার স্টাইলটাই হচ্ছে তার পরিচয়। তাহলে ভাষার একটা স্টাইল থাকবে না কেন? একটি ভাষা, তারও তো একটা ভঙ্গিমা বা স্টাইল থাকতে পারে। একটা কেন, শত থাকতে পারে। যেমন একটি মানুষের চশমা পরা, এই যে চশমা পরা, এই যে আমরা চশমা পরি, এই যে চশমা, আমি হয়তো এই চশমাটি এরকমভাবে পরি, দু হাতে এরকম আস্তে করে, দু কানের ওপরে এইভাবে, নাকের ওপরে, এখানে মাঝখানে আমি সেট করে নিলাম। এটা আমার পরার স্টাইল। আবার যদি ধরো আমার জায়গায় অন্য কেউ হলে, সে হয়তো এখানে চশমাটা এইভাবে নেবে, এইভাবে তুলে নিয়ে এক হাতে এইভাবে পরে নেবে, এটা তার স্টাইল। তাহলে এগুলো কি হচ্ছে, এক একজনের থেকে একরকম আলাদা স্টাইল। যদি আরও একটু এগিয়ে যায়, তাহলে দেখবে কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে এই স্টাইলগুলি একটু অনন্য সাধারণ হয়ে থাকে, একটু ইউনিক, একটু আলাদা। যেমন যদি বলি ফিল্ম স্টার রজনীকান্ত, তোমরা অনেকেই রজনীকান্তকে চিনবে, বিশেষ করে তাকে দ্য বস, তালাইবা এইসব নামে চেনা হয়। সাউথ ইন্ডিয়ার একটি বিখ্যাত নায়ক, তার এখন বয়স হয়ে গেছে অনেক। তিনি কিন্তু চশমা সাধারণভাবে পরতেন না, অর্থাৎ সিনেমাতে যাকে দেখা হয়, চশমাটি তিনি এইভাবে নিয়ে এরকম একটু তেরচা করে ঘষতেন, আর ঠিক এরকমভাবে পরে ফেলতেন। আমি অতটা নকল করতে পারছি না বিষয়টাকে, কিন্তু জিনিসটা হচ্ছে এইভাবে একটু ঘষে নিয়ে ঠিক এইভাবে পরে ফেলতেন। তার একটা অনন্য সাধারণ ভঙ্গি ছিল চশমা পরার। এটা কিন্তু মানুষ খুব আকর্ষিত করেছে। আরও অনেক রকম ভঙ্গিতেই তিনি চশমা পরতে পারতেন হয়তো, কিন্তু এটা সিনেমাতে তার বেশি দেখা যেত। তারপরে হচ্ছে তার গামছা নেওয়ার স্টাইল, ঠিক এইরকমভাবে একটা কাপড়কে নিয়ে এরকমভাবে নিয়ে নিতেন, এটা তার স্টাইল। তারপর তার সিগারেট ধরাবার স্টাইলও অনেক পরিচিত ছিল, অনেকেই হয়তো কপি করতে পারে সেটা, কিন্তু ওটা হচ্ছে তার নিজস্ব স্টাইল, সে ওই স্টাইলটাকে চালু করেছে। অর্থাৎ সেই স্টাইল, অর্থাৎ সেই শৈলী তার সৃষ্ট বিশেষ একটা ভঙ্গি। এটা গেল তো স্টাইলের ক্ষেত্রে, তার দাঁড়ানো, কথা বলা, সে এমনি এমনি করে কথা বলে, সেইগুলো সব কিন্তু মানুষ যারা নকল করে, তাদেরকে মিমিক্রি করে যারা, তারা কিন্তু সেটা করে থাকে। তাহলে বুঝতে পারছো শৈলী মানে জিনিসটা কি, একটা বিশেষ ভঙ্গি, যেটা ইউনিক হতে পারে কারোর ক্ষেত্রে সাধারণ হতে পারে। এই বিজ্ঞানটি ভাষার ক্ষেত্রেও খাটে, শৈলী বিজ্ঞান ভাষার ক্ষেত্রেও সেই খাটে। কারোর কথা বলার স্টাইল আলাদা, কারো দাঁড়াবার স্টাইল আলাদা, সেরকম চলার স্টাইল আলাদা, দেখার স্টাইল আলাদা। ভাষার ক্ষেত্রে কারোর লেখার স্টাইল আলাদা হতে পারে। কেউ খুব সুন্দরভাবে বাক্যগুলিকে গুছিয়ে গুছিয়ে লিখতে পারেন, যাতে কিনা পাঠকদের পড়তে ভীষণ ভালো লাগে। কেউ সুন্দর গুছিয়ে গুছিয়ে কথা বলতে পারেন, তার কথাগুলি শুনতে ভীষণ ভালো লাগে। অনেকে বলেন যে নেতা মন্ত্রীদের কথা সব সময় শুনতে ভালো লাগে না, কারণ তাদের ক্ষেত্রে অনেক সময় অমিল বেমিল বিভিন্ন ধরনের কথা, যেগুলো আমরা সাধারণত শুনে থাকি, নেতাদের কথাই আমরা সাধারণত বেশি শুনে থাকি, টিভিতে দেখে থাকি। এক একজনের বলার স্টাইল দেখবে এক এক রকম, কারোর ক্ষেত্রে কিন্তু সমান হয় না। কেউ চিৎকার করে কথা বলে, কেউ খুব মিষ্টি মিষ্টি করে ধীরে সুস্থে কথা বলে, কেউ থেমে থেমে কথা বলেন। মাননীয় অটল বিহারী বাজপেয়ী মহাশয়, তিনি খুব আস্তে আস্তে ধীরে ধীরে জিরিয়ে জিরিয়ে কথা বলতেন। মাননীয় মনমোহন সিং মহাশয়, আগের প্রধানমন্ত্রী তাদের কথা বলছি, তিনি কিন্তু বেশ এত আস্তে বলতেন যে অনেক সময় শোনাই যেত না সংসদে যখন দাঁড়িয়ে কথা বলতেন। কিন্তু মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়ের কথা শোনো, তিনি খুব গুছিয়ে গুছিয়ে ধীরে ধীরে অনেক সময় নিয়ে কিন্তু গুছিয়ে গুছিয়ে বলেন। অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না, সেটা একটা টান রয়েছে তার কথাতে। এগুলো হচ্ছে একটা শৈলী, বলার ভঙ্গি আমাদেরও আছে, আমরা নিজেরা কখনো বিচার করে দেখি না সেটা। কিন্তু আমরা কাদের দেখি, যাদের নাম হয়ে গেছে, যারা খুব নামি দামি মানুষ, তাদের ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো কিন্তু দেখি। তোমরা যদি দেখো চন্দ্রিল ভট্টাচার্য, তারও কথা বলার স্টাইল কিন্তু একটা আলাদা। এখন দেখবে সাহিত্যিক চন্দ্রিল ভট্টাচার্য, তার ক্ষেত্রে কিন্তু কথা বলার স্টাইল একটু আলাদা। তো তার কথাগুলো অনেকের শুনতে খুব ভালো লাগে। তো এই যে কথা বলার যে ঢং বা শৈলী, এটা যেই বিজ্ঞান নিয়ে আলোচনা করে তাকে বলা হচ্ছে শৈলী বিজ্ঞান। এরপরে চলে আসবো আমরা এর
ভিতরের বিষয়গুলি। তাহলে কি হচ্ছে, এই যে প্রধান ভাষা বিজ্ঞান এবং ফলিত ভাষা বিজ্ঞান, এই দুটো সম্পর্কে তোমরা একটু পরিষ্কার ধারণা হলো। প্রধান ভাষা বিজ্ঞান কি করে? ধ্বনি বিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দার্থতত্ত্ব এগুলো নিয়ে আলোচনা করে। ফলিত ভাষা বিজ্ঞান সমাজ ভাষা, মনোভাষা, স্নায়ু ভাষা, নৃভাষা, শৈলী ভাষা এগুলো নিয়ে আলোচনা করে। এই যে প্রধান ভাষা, এগুলি ভাষার তিনটে বিষয় নিয়ে আলোচনা করে। বিশেষ করে কি নিয়ে, এখানে একটু মুছে দিচ্ছি, আমরা একটু ভেতরে ঢুকছি আর একটু। এটা আমাদের একটু বলে দিয়েছে বইয়ে, সেই জন্য আমাদের একটু এখানেও বলতে হবে। এটি হচ্ছে ভাষার গঠন রীতি। সেই ক্ষেত্রে আমাদের একটু প্রধানভাবে জানতে হবে ভাষার কেন্দ্রীয় চরিত্র। কেন্দ্রীয় চরিত্র, তারপরে কে থাকে? বিন্যাস, আর কি থাকে? আর হচ্ছে আসক্তি। আসক্তি, তয়ে তয়ে হস্যি, এটা তয়ে তয়ে হস্যি। এই তিনটি প্রধান ভাষা বিজ্ঞান দেখে, অর্থাৎ এই তিনটি কেমনভাবে করা হচ্ছে একটা ভাষাতে, সেটি কিভাবে সাজায়, এইগুলো। ভাষার কেন্দ্রীয় চরিত্র মানে হচ্ছে ক্রিয়া, অর্থাৎ প্রতিটি বাক্যে আমরা কিন্তু ক্রিয়াপদ ব্যবহার করি। আমি ভাত খাই, খাইটা শেষে ব্যবহার করছি, কিন্তু করছি। ক্রিয়াপদ কিন্তু বাক্যে থাকবে, প্রতিটা বাক্যেই মোটামুটি ক্রিয়াপদ থাকেই। যদি দেখা না যায় তাহলে কিন্তু উহ্য থাকে। বিন্যাস, বিন্যাস মানে হচ্ছে পদের অন্বয়। এর গভীর একটা ব্যাপার আছে যেগুলো তোমাদের এখানে আলোচনা করা নেই। পদের অন্বয় মনে হচ্ছে কার পরে কে বসে। আগের দিন যেরকম বলছিলাম যে বাংলা ভাষার রীতির গঠন রীতি কি? কর্তা, কর্ম, ক্রিয়া। অর্থাৎ আমি ভাত খাই বললে আমি কর্তা, তারপরে কর্ম, তারপরে ক্রিয়া। কিন্তু ইংরাজির ক্ষেত্রে আলাদা। ইংরাজির ক্ষেত্রে কর্তা, ক্রিয়া, তারপরে কর্ম। এই বিষয়গুলি কিন্তু আমাদের কিন্তু ভাষা বিজ্ঞানের এই অংশগুলি কিন্তু পরিচয় করায়। পদের অন্বয় অর্থাৎ কার পরে কে বসবে, এই রীতি কিন্তু একটা ভাষাতে প্রধান ভাষা বিজ্ঞান লক্ষ্য রাখে। তার জন্য আমরা সেই প্রমাণগুলোও দিতে পারি। আরেকটা হচ্ছে আসত্তি। আসত্তি মানে হচ্ছে পদের গঠন প্রণালী, কে কার পরে বসছে এগুলো সে দেখে। কে কার পরে বসছে, আমি যাকে খুশি তাকে যেখানে সেখানে বসিয়ে দিতে পারি না। ভাষা বিজ্ঞান কিন্তু এটা আমাদের সুযোগ দেবে না, ব্যাকরণ আমাদের এই সুযোগ দেবে না। যদি আমরা নিজের ইচ্ছামতো প্রয়োগ করতে যাই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। মানে ঘাস খায় গরু, এটা কিন্তু আমরা সাধারণত বলতে পারবো না। গরু ঘাস খায় এটাই আমাদের বলা উচিত, নাহলে কিন্তু ভাষাটি ভুল হয়ে যাবে। এটা দেখছে কে? আসক্তি। নৈকট্য, এক কথা এটাকে নৈকট্যও বলে। আমরা ক্লাস 9-এ এটা পড়ে এসেছিলাম। নৈকট্য ভাষার বাক্য গঠনের শর্তের মধ্যে। এটি গেল প্রধান ভাষা বিজ্ঞান এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করে। ভাষার কেন্দ্রীয় চরিত্র, বিন্যাস এবং আসক্তি। তার মানেগুলো আমি দিয়ে দিলাম। কেন্দ্রীয় চরিত্র মানে ক্রিয়া, বিন্যাস মানে হচ্ছে পদের অন্বয়, আর আসক্তি মানে হচ্ছে নৈকট্য, অর্থাৎ কে কার পরে বসবে এই ব্যাপারটি। নৈকট্য মানেই হচ্ছে আমি যে কোনো শব্দ যেখানে খুশি বসাতে পারি না, তার একটা ধরন আছে, সেই ধরনটাই হচ্ছে নৈকট্য বা আসক্তি। তারপরে চলে আসছি ফলিত ভাষা বিজ্ঞান। ফলিত ভাষা বিজ্ঞানের ব্যাপারটি কি আগে বলে দিই, এটুকু মুছে দিই। খুব সহজ করে বলতে গেলে এই কথাটাই বলতে হবে, এতক্ষণ তোমরা বুঝতে পেরেছো হয়তো। ভাষার অবদান ও প্রয়োগ। একটা ভাষা সেই সমাজের মানুষের উপরে কিভাবে অবদান রেখেছে, মানুষ সেটাকে কিভাবে প্রয়োগ করছে, সেটা কিন্তু ফলিত ভাষা বিজ্ঞান আলোচনা করে। ওই যে বললাম ফল থেকে ফলিত, ফলপ্রসূ। একটা ভাষা কিভাবে আমাদের জীবনে ফলপ্রসূ হচ্ছে, আমরা কিভাবে শিখছি একটা ভাষা। ভাষার সাথে সাথে এই বিষয়গুলি এবং তার পারস্পরিক সম্পর্কও বিচার করছে ফলিত ভাষা বিজ্ঞান। আমাদের মনের সঙ্গে ভাষার সম্পর্ক কী, আমাদের স্নায়ুর সঙ্গে ভাষার সম্পর্ক কী,
আমাদের জন্মের সঙ্গে আমাদের মাতৃভাষার সম্পর্ক কি, এই সমস্ত বিষয়ে কিন্তু ফলিত ভাষাবিজ্ঞান আলোচনা করে, ওর নিয়ে বিচার বিশ্লেষণ করে, পরীক্ষা নিরীক্ষা করে। এই জিনিসটা তোমাদের নতুন, তাই তোমাদের একটু খুব ধীরে ধীরে বুঝতে হবে। এই জন্য আমি বেশি পাঠ রাখিনি, আমি অল্প অল্প করে পাঠ নিয়ে পড়াচ্ছি যাতে তোমাদের ক্ষেত্রে সুবিধা হয়। গেছে? এটুকু বোঝা গেছে? তাহলে দেখো, আমরা এবার আরো একটু এগিয়ে যাব সমাজ ভাষা বিজ্ঞান। এই যে ফলিত ভাষা বিজ্ঞান, তার প্রথম পাঠটি ছিল সমাজ ভাষা বিজ্ঞান, সেইটা নিয়ে আলোচনা করব। এবার আমি এটুকু মুছে দিচ্ছি। ফলিত ভাষা বিজ্ঞানেরই প্রথম অঙ্গ হচ্ছে সমাজ ভাষা বিজ্ঞান। তাহলে সমাজ ভাষা বিজ্ঞান কি বলেছিলাম? অর্থাৎ একটি সমাজে, অর্থাৎ মানব গোষ্ঠীতে যে কোনো ভাষা হতে পারে, সেটি বাংলা হতে পারে, হিন্দি হতে পারে, ইংরাজি হতে পারে, সেটির প্রভাব এবং তার ব্যবহার কীরকম হতে পারে। কোনো এক সমাজে যত রকমের পেশার মানুষ থাকে, কেউ ইঞ্জিনিয়ার হতে পারে, পেশা মানে আমরা জানি যার দ্বারা আমরা জীবিকা অর্জন করি, পেশা। কেউ ইঞ্জিনিয়ার হতে পারে, কেউ ডাক্তার হতে পারে, কেউ উকিল হতে পারে, কেউ শিক্ষক হতে পারে, কেউ চাষা হতে পারে, চাষি, কৃষক, শ্রমিক, কত রকমের মানুষ থাকে। কিন্তু দেখবে একটি সমাজে একটি ভাষা হয়তো বলা হয়। ধরে নিচ্ছে আমাদের ক্ষেত্রে বাংলা, আমরা যেই অঞ্চলে বাস করছি সেখানে বাংলা ভাষায় কথা বলা হয়। কত রকমের মানুষ আছে? নাকি শত রকমের মানুষ আছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, পুলিশ, দিনমজুরি খাটার লোক, মিস্ত্রি, তারপরে হচ্ছে মেকানিক অর্থাৎ গাড়ি সারাই করে যারা, তারা, তারপরে চাষি রয়েছে যারা চাষ করে, কত ধরনের মানুষ রয়েছে। অথচ সবাই কি ভাষায় কথা বলছি? না, বাংলা। এখানে একটা প্রশ্ন, বলছি বাংলা, কিন্তু সবার বাংলা কি শুনতে এক লাগে? নিশ্চয়ই উত্তর হবে না। সবার ভাষাটা, মুখের ভাষা কিন্তু শুনতে একই রকম লাগে না। তাহলে কেন লাগে না? কারণ এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে, যেই মানুষটি কথা বলছে সেই মানুষটির পরিচয়টা কী, অর্থাৎ সে কোন জাতির, কি পেশার, তার শিক্ষাগত যোগ্যতা কতটি, এবং সে কোন সমাজকে মানে নির্দেশ করছে আর কি, তার ভাষার মাধ্যমে কিন্তু সেটা আমরা প্রকাশ পেয়ে যাই। খুব সহজ কথায় বলতে গেলে কথাটিকে এইভাবে বলা যায় যে একটা শিক্ষিত মানুষের কথা আর একটা অশিক্ষিত মানুষের কথা, এই দুটির মধ্যে কিন্তু প্রভাব থাকে। একটি শিক্ষিত মানুষ যেরকম কথা বলে, অর্থাৎ যেরকম শব্দ যোগ করে ব্যবহার করে কথা বলে, একটি অল্প শিক্ষিত বা অশিক্ষিত মানুষ কিন্তু অতটা সুন্দর করে গুছিয়ে কথা সব জায়গাতে বলতে পারবে না। এটাই বাস্তব। কেন হয় তাহলে সেটা? কারণ আমরা একটি ভাষাতে কথা বললেও আমাদের শিক্ষা, আমাদের পেশা, আমাদের জাতি, বর্ণ সব ক্ষেত্রে হয়তো সমান নয়, এগুলোও কিন্তু একটা প্রভাব বিস্তার করে আমাদের ভাষার উপরে। কেউ অনেক পুস্তক পড়ে মহাপণ্ডিত হয়েছে, তার মুখের ভাষা আর একটা সাধারণ দিনমজুর খাটা বা চাষির ভাষা এক হতে পারে না। এটাই বিজ্ঞানীরা বলছেন, আমি বলছি না, বিজ্ঞানীরা বলছেন। কথা শুনলেই তাদের মধ্যে বোঝা যায় কে শিক্ষিত কে অশিক্ষিত। শিক্ষিতের হার বেশি হলে কোনো ভাষা মার্জিত রুচি সম্পন্ন হবে। অর্থাৎ আমার মুখে, আমি যেহেতু যেটুকুই পড়াশোনা করেছি সেটুকুর প্রভাব কিন্তু আমার কথা বলার মধ্যে বা ভাষার মধ্যে আসবে। এটাই ফলিত ভাষা বিজ্ঞানের ধর্ম। সমাজ ভাষা বিজ্ঞান সেই কথাই বলছে যে একটি সমাজে যত ধরনের মানুষ আছে দেখা যাচ্ছে যে তাদের মধ্যে কথা বলার ক্ষেত্রে কিন্তু সেই প্রভাবটি খাটে। তাহলে কি হবে? খুব সহজে বলা যায় যে যখন আমি ভাষার ক্ষেত্রে
অতিরিক্ত প্রয়োগ করব, মানুষের শিক্ষার প্রভাবটা যদি বেশি পড়ে, সেক্ষেত্রে কিন্তু ভাষাটি মার্জিত হবে, রুচিসম্মত হবে, না হলে কিন্তু সেই ভাষাটি অমার্জিত, কুরুচিপূর্ণ হয়ে যাবে। অর্থাৎ অল্প শিক্ষিত মানুষ যদি বেশি কথা বলে, মানে বেশি সংখ্যায় মানুষ কথা বলে, তাহলে কিন্তু সেখানে ভাষার মান অনেকটা কমে যাবে, যেখানে সাহিত্যের প্রভাব থাকবে না, ভালো ভালো শব্দের প্রয়োগ হবে না, হয়তো গালাগালিও কিছুটা প্রয়োগের পরিমাণ বেড়ে যাবে, মানে কুভাষা, সেই গালাগালির পরিমাণও কিন্তু সেই ভাষাতে বেশি দেখা যাবে। যেমন চোর ডাকাত এই সিনেমাতে আমরা যেরকম দেখি, হিন্দি সিনেমায় বিশেষ করে দেখা যায়, যাদেরকে ছোট ছোট গুন্ডা বা টাপুরি বলা হয়, তাদের দেখবে একটা টাপুরি টাইপের একটা ভাষা থাকে। ঠিক সেরকমই বাংলা সিনেমা দেখো গুন্ডাদের ভাষা কিরো এরকম টাইপের, কিন্তু যারা খুব মার্জিত সম্পন্ন রুচির হয় তারা কিন্তু এইভাবে বলে না। এই যে মশাই শুনছেন, এইভাবে কথা বলা হয়। তাহলে কি হচ্ছে, ভাষার প্রভাব কিন্তু আমাদের জীবনেরই একটা অঙ্গ। ভাষাতে আমরা সেই জীবনকে পরিচালিত করি। আমরা যেই স্থান থেকে উঠে আসছি, আমাদের ব্যাকগ্রাউন্ডে যা যা ঘটেছে, আমার শিক্ষা, আমার পেশা, আমার সারা জীবনের যা সঞ্চিত, সেগুলি কিন্তু আমার ভাষাতে ফুটে উঠবে। এটাই হচ্ছে ব্যাপার। তাহলে সমাজ ভাষা বিজ্ঞান এই বিষয়টিকে নিয়ে আলোচনা করে। তারপরে কি হচ্ছে, বর্ণনামূলক ভাষা বিজ্ঞান। এর অঙ্গ বর্ণনামূলক ভাষা বিজ্ঞান। বর্ণনামূলক ভাষা বিজ্ঞান কি, এই বিষয়টাকে আমাদের, এই যে একটু আগে যে কথাটা বললাম, এই কথাটিকে আরও একটু ছড়িয়ে দিই। বর্ণনামূলক ভাষা বিজ্ঞান বলছে শুধু বক্তা নয়, এই যে মানুষ কথা বলছে, কেউ না কেউ তো শুনছে সেই কথা, নাহলে বলছে কাকে? তাহলে ব্যাপারটি কি হচ্ছে, এতে কে থাকবে? বক্তা থাকবে, শ্রোতা থাকবে, আর থাকবে কি? উপলক্ষ। একটা একটা করে শব্দগুলো আমরা বুঝবো। একটি ভাষা প্রয়োগের ক্ষেত্রে যদি আমি বাংলা ভাষায় ধরি, তাহলে দেখবে বক্তা মানে যিনি বলছেন, প্রথমে দেখতে হবে তিনি কীরকম মানুষ, অর্থাৎ তিনি মাস্টার, নাকি তিনি ডাক্তার, নাকি তিনি উকিল, নাকি তিনি মজুর, নাকি কৃষক, নাকি অন্য কিছু, সেটা আমরা প্রথমে দেখি মানে কি, কথাটা শুনে আমরা আন্দাজ করার চেষ্টা করি, তার মুখের ভাষা শুনে আমরা আন্দাজ করার চেষ্টা করি যে এই মানুষটি কীরকম একটি মানুষ, তিনি কোন পেশা। তখনই দেখবে একটার পর একটা কথা হচ্ছে, মশাই কী করেন? তখনই তিনি বলবেন, দেখবে যে আমি এই করি। যদি খুব ভালো ভাষায় কথা বলে, তাহলে আমরা প্রথমে আকর্ষিত হই যে বাবারে, মানুষটা এত ভালো ভালো শব্দ ব্যবহার করছে, তাহলে নিশ্চয়ই শিক্ষিত হবে, এরকম একটা ধারণা হয়ে যায়। বা যদি ধরো খুব সাধারণ ভাষায় কথা বলছে, একদম গ্রামের ভাষায় কথা বলছে, একদম একটা গাঁইয়া ভাব রয়েছে, তাহলে কিন্তু আমরা তাকে ধরেই নিয়ে লোকটা গ্রামের আছে, অতটা শিক্ষিত না, তাই কথার মধ্যে তার প্রভাবটা বোঝা যায়। তারপরে কিন্তু দেখো আমরা অন্য জিনিসগুলোও লক্ষ্য করি, তার জামা কাপড় লক্ষ্য করি, তারপরে তার চলা বলার ধরন লক্ষ্য করি, কথা বলার ধরন লক্ষ্য করি, সে কীভাবে দাঁড়িয়ে আছে, এগুলো কিন্তু লক্ষ্য করি, যাতে আমি বুঝতে পারি তার স্ট্যাটাসটা কী, তার সমাজে কোন পদে সে রয়েছে বা কোন ভূমিকাতে সে অবলম্বন করছে সমাজকে, এই বিষয়টা কিন্তু লক্ষ্য করি। সঙ্গে সঙ্গে কি, একটি কথা যাকে বলছি, বক্তা তো হলো যে বলছে, এবার কে শুনছে, কে? শ্রোতা, তার ব্যাপারটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হয়। যে শুনছে তাকেও কিন্তু সম পর্যায়ের বা উচ্চ পর্যায়ের হতে হবে। ব্যাপারটা এরকম, একজন সুশিক্ষিত লোক কথা বলছেন, তাহলে তার শ্রোতারাও কিন্তু সুশিক্ষিত হতে হবে, নাহলে কিন্তু তার সমস্ত কথা তারা বুঝতে পারবে না। যেমন আমরা টিভির চ্যানেল খুলে বসলে পরে আমরা অনেকেই, যেমন আমি নিজেই ইংরাজি চ্যানেল হয়তো খুলে বসলাম, সমস্ত শব্দ হয়তো আমার দ্বারা বোঝা সম্ভব নয়। কারণ কি? কারণ হচ্ছে আমার ইংরাজির স্বল্প জ্ঞান, পরিষ্কার, তাতে লজ্জার কোনো কারণ নেই বলাতে যে আমার ইংরাজিতে স্বল্প জ্ঞান, তার জন্য আমি সমস্ত শব্দ হয়তো বুঝতে পারছি না। যেমন একটি ভিন্ন ভাষা যদি খুলে বসি, আমি যদি কোনো জাপানি চ্যানেল খুলে বসি, তাহলে তো আমি কিছুই বুঝতে পারবো না, কারণ কি, সেই ভাষায় আমার জ্ঞান নেই। এটি মাতৃভাষার ক্ষেত্রেও হতে পারে। বাংলা ভাষার
হয়তো আমি খবর দেখছি, আমি হয়তো অতটা শিক্ষিত নই, খবর নয়, আমি অন্যান্য অনেক কিছু দেখছি, হয়তো কোনো আলোচনা, কোনো হয়তো সম্পাদকীয় দেখছি, বা কোনো বিশেষ অনুষ্ঠান দেখছি যেখানে খুব ভদ্র মানুষেরা এসে একটি বিশেষ বিষয় নিয়ে, হয়তো সাধারণত জটিল বিষয় নিয়ে আলোচনা করছেন, সেই বিষয়গুলো আমি দেখছি। তাহলে কী হবে, আমি কি সব কথা বুঝতে পারবো তাদের, আমার পেটে যদি সেই বিদ্যুৎটি না থাকে? নিশ্চয়ই নয়। তাহলে ভাষা কি করছে? ভাষা কিন্তু এই বিষয়গুলো লক্ষ্য করছে যে যে বলছে সে হয়তো শিক্ষিত, যে শুনছে সে কি শিক্ষিত? সে যদি শিক্ষিত না হয়, উচ্চ শিক্ষিত না হয়, তাহলে কিন্তু সে সব কথা বুঝতে পারবে না। আবার উল্টো দিক থেকে দেখলে পরে যে বলছে সে যদি খুব অল্প শিক্ষিত হয়, সে যদি গ্রামের ভাষায় বা একটু গ্রাম্য টানে যদি কথা বলে, তাহলে সে শিক্ষিত মানুষটিও কিন্তু তার সব কথা বুঝতে পারবে না, কারণ তার সঙ্গে সে পরিচয় নেই। সেই ভাষাটি সে সম্পূর্ণ টোন, সম্পূর্ণ অর্থ, সম্পূর্ণ ভঙ্গিমা, সম্পূর্ণ মাধুর্য সে বুঝতে পারবে না। তো ভাষাবিজ্ঞানের, বর্ণনামূলক ভাষাবিজ্ঞান কিন্তু এই জিনিসটিগুলো নিয়ে কিন্তু আলোচনা করে, যে বক্তাকে, শ্রোতাকে। আর একটা ছোট্ট বিষয় হচ্ছে উপলক্ষ, অর্থাৎ ভাষা যখন প্রয়োগ হচ্ছে সেটি কোথায় হচ্ছে। সংবাদ পত্রিকায় ভাষাটি আসছে, মানে সংবাদ পত্রিকা পড়ছি, তার ভাষা কিন্তু আলাদা হবে। তার ভাষাটি ঠিক এরকম, নিজস্ব সংবাদদাতা দিয়ে শুরু হবে যে অমুক স্থানে, অমুক জায়গায়, অমুক দিন এই ঘটনাটি ঘটেছে, ঘটনাটি নিয়ে এলাকায় খুব চাঞ্চল্য প্রকাশিত হয়েছে, তাই সেই চাঞ্চল্যের কারণে এই মন্ত্রীরা এসছেন, বা পুলিশের এই বড় কর্তারা এসছেন, তারা এইভাবে ঘটনাটি দেখছেন, তারা এইভাবে তদন্ত করবেন, এরকম একটি ভাষার প্রভাব আমরা দেখব। কিন্তু এই ভাষাটি যদি কোনো একটি আলাদা অনুষ্ঠানে, যেমন আমরা ধরি কোনো সামাজিক অনুষ্ঠানে, ধরো রবীন্দ্র জয়ন্তী পালন হচ্ছে, তো সেখানে গিয়ে কি সেরকম ভাষা প্রয়োগ হবে? সেরকম ভাষায় আমরা কথা বলবো? নাকি কোনো জায়গায় ঝগড়া হচ্ছে, প্রচণ্ড ঝগড়া হচ্ছে, দুজনের মধ্যে হয়তো মারামারি পর্যন্ত লেগে গিয়েছে, তাহলে সেখানে দেখবে তুই তুকারি দিয়ে কথা শুরু হয়ে গেছে, আপনি আগে তো দূরের কথা, আপনি টাপনির কোনো বালাই নেই সেখানে ডাইরেক্ট তুই তুকারি, এবং সঙ্গে সঙ্গে যত ধরনের অক্ষরের গালাগাল হয় সে তত ধরনের অক্ষরের গালাগাল কিন্তু সেখানে চলছে। তাহলে ভাষার প্রভাবটা লক্ষ্য করতে পারছো। সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষদের ক্ষেত্রে এই যে উপলক্ষ, কোনো জায়গায় ঝগড়া হচ্ছে, কোনো জায়গায় আইনের কথা হচ্ছে, কোর্টে চলে যাও, কোর্টের ভাষা একটু আলাদা। কোর্টে মানে যেখানে জজ সাহেব বসেন, উকিলরা বিভিন্ন আইনের কথা বলেন, এই ব্যাপারে তাদের শুনানি হয়, বিভিন্ন ধারাতে কয়েদিকে শাস্তি দেওয়া হয়, ঠিক এইরকমভাবে সেই কথাগুলির ঘটনা কিন্তু আলাদা, বলার ধরন আলাদা। ক্লাসরুমে শিক্ষক পড়াচ্ছেন, তার পড়ানোর ভাষাও কিন্তু আলাদা, তার পড়ানোর ভাষা কিন্তু খবরের কাগজের পড়ার মতো হবে না, তাহলে কিন্তু ছাত্রছাত্রীরা হয়তো বুঝতেই পারবে না, গড় করে বলে দিয়ে চলে গেলেন। সেক্ষেত্রে কি হবে? শিক্ষক ছাত্রছাত্রীদের মন বুঝে, তাদের সামাজিক অবস্থা বুঝে, তাদের মনোমতো করে বিষয়টিকে উপস্থাপন করছেন, এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। কোনো মেলা হচ্ছে, মেলার ভাষা, কেউ ম্যাজিক দেখাচ্ছেন, ম্যাজিক দেখানোর ভাষা, তোমরা দেখবে পিসি সরকার যদি যখন ম্যাজিক দেখাতেন, তখন তার কথা বলার ভঙ্গি একটু আলাদা ছিল, গিলিগিলি এরকমভাবে তিনি শুরু করতেন বা শেষ করতেন, তাতে কি হতো, মানুষ চমকে যেতেন। একটু চমক দিয়ে তো কথা বলতে ভালোবাসেন ম্যাজিশিয়ানরা, একটু যেন রহস্য করে কথা বলেন, রহস্য করে বলতে মানুষের মনের সেই জায়গাটিকে তিনি আকর্ষিত করেন। এক একজনের ক্ষেত্রে এক এক রকম। সেক্ষেত্রে কিন্তু একজন উকিল ওইভাবে কথা বলবেন না, বা একজন ডাক্তারও সেইভাবে কথা বলবেন না। ডাক্তার কি বলবেন এইভাবে, দেখুন আপনার কি হয়েছে, এভাবে বললে কিন্তু পেশেন্ট ওইখানেই হয়তো হার্ট ফেল করে মারা যেতে পারে, বা হয়তো তার একটা বাজে ধারণা জন্মে যাবে ডাক্তারের প্রতি, যে এবার কী ধরনের ডাক্তারে বাবা। তাহলে কি হচ্ছে, উপলক্ষ অর্থাৎ স্থান বিশেষে, সময় বিশেষে কথা বলার ধরন কিন্তু বদলে যেতে পারে, অর্থাৎ ভাষার প্রয়োগ পাল্টে যেতে পারে, এটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। তাই এই বিষয়টিকে নামকরণও করা হয়েছে। এই যে কথা বলা, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে একে বলা হচ্ছে রেজিস্ট্রার, কথা বলার ধরন। এই বিষয়টাকে আমি আর একটু সহজ করে দিই তোমাদের কাছে, এটা আমি একটু মুছছি। হ্যাঁ,
বইয়ে আছে দেখবে রেজিস্টার বলে একটা কথা, মানে এই যে পাল্টে যাওয়া, এই বিষয়টিকে বলা হচ্ছে কথা বলার ধরন, রেজিস্টার। আর বলছি কি, কোনো ব্যক্তি, যে কোনো ব্যক্তি, আমি হতে পারি, তুমি হতে পারো, শত শত মানুষ রয়েছে যে উপভাষায় কথা বলেন, অর্থাৎ বাংলা ভাষারই অনেক জায়গায় অনেক রকম প্রভাব, কেউ একটু টেনে টেনে কথা বলে, কেউ বিভিন্ন শব্দ প্রয়োগের মধ্যে কথা বলে। তো সেইগুলো কি হচ্ছে, যেই উপভাষায় কথা বলে সে, তার বিশেষ রীতিকে বলা হচ্ছে কোড। কোড, ঠিক আছে, এই কথাটা একটু ভালো করে বুঝিয়ে দিই, কোড। তারপরে কি হচ্ছে, সে দেখো কোনো মাস্টারের সঙ্গে একজন কথা বলছে বা কোনো বন্ধুর সঙ্গে কথা বলছে। আমি একটা উদাহরণ দিয়েই, একটা ছাত্র তার পাশের ছাত্রকে বলছে, কিভাবে বলছে, একটু যদি মালদার কালিয়াচক অঞ্চলে আমরা একটু চলে যাই, তাহলে দেখা যাবে ওইখানকার একটি ছাত্রর মুখের ভাষা ঠিক এরকম শোনাতে পারে। ছাত্র তার পাশের ছাত্রকে এরকম ঠুকে বলছে, আস্তে আস্তেই বলছে ক্লাসরুমে বসে, যে জানছিস রহিম আছে না, গনসার কলম লিয়ে হে, ঠিক এরকমভাবে বলবে যে রহিম আছে না, গনসার কলম লিয়ে হে, ঠিক এরকম টাইপের শোনাবে। তার মানে কি, সে বলতে চাইছে যে জানিস রহিম আছে না, ও গণেশের কলম নিয়ে নিয়েছে, ঠিক এরকম শোনাবে। কিন্তু ধরো মাস্টার মশাই এই কথাটি ক্লাসে বসে শুনলে, কি বলছিস রে, তখন এই ছাত্রটি শিক্ষককে কিভাবে কথাটি বলবে? সে কি বন্ধুকে যেই টোনে কথা বলে সেই টোনে বলবে? সে কিন্তু সেই টোনে বলবে না, সে কিন্তু কথাটিকে একটু ভালোভাবে বলার চেষ্টা করবে। ঠিক কীরকম, জানেন স্যার, স্যার বলার প্রয়োগ এখানে বেশি, স্যার বলে না, বলবে স্যার, জানেন স্যার রহিম গণেশের কলম নিয়েছে। তাহলে দেখো, সে যখন বন্ধুর সঙ্গে কথা বলছে, সে তখন কিন্তু ধরে নেওয়া যেতে পারে বন্ধু তার পাশের বাড়ির হতে পারে বা সেই এলাকার হতে পারে। কিন্তু একজন শিক্ষক যিনি ক্লাসে পড়াচ্ছেন, আমরা এইটুকু শিক্ষা হয়তো স্টুডেন্টদেরকে দিতে পারি যে কথা বলার ধরন সবার ক্ষেত্রে সমান হয় না। আমরা মা বাবার সঙ্গে যেভাবে কথা বলি সেভাবে কিন্তু আমরা ছোটদের সঙ্গে কথা বলি না, গুরুজনদের সঙ্গে যেভাবে কথা বলি সেভাবে কিন্তু বন্ধুদের সঙ্গে কথা বলি না। এই জন্যই কী হচ্ছে, সেই ছাত্রটি কিন্তু ওই একই কথা অন্যভাবে বলছে, জানেন স্যার রহিম গণেশের কলম নিয়ে নিয়েছে, এইভাবে সে বলবে। তাহলে দেখো, এই যে বাংলাতেই সে কথা বলছে অথচ দুই ক্ষেত্রে দুই রকমভাবে বলছে, একে বলা হচ্ছে কোড সুইচিং, মানে হচ্ছে কোড বদল। সাধারণত সে হয়তো এই ভাষাতে কথা বলে, তাই সেটাকে বলা হচ্ছে কোড, এটা তার নিজস্ব উপভাষা, সেই ভাষাতে কথা বলে বাড়িতে বা বন্ধুদের সাথে। কিন্তু সে যখনই একজন শিক্ষকের সঙ্গে কথা বলছে সে কিন্তু এইভাবে বলবে, তাহলে সেটাকে বলা হচ্ছে কোড বদল। বোঝা গেল? এটা হয়ে গেল কোড বদল, আর এটাকে বলা হচ্ছে কোড, সে নিজস্ব মাতৃভাষায় যখন কথা বলছে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আমরা প্রত্যেকেই কিন্তু একসময় শিক্ষক হওয়ার আগে একসময় ছাত্র ছিলাম, বন্ধুদের সঙ্গে কিভাবে কথা বলতাম তার টোন কিন্তু আলাদা ছিল, কিরে কেমন আছিস এরকম, বা এখনও সবাই আমরা এরকমভাবেই হয়তো বন্ধুদের সঙ্গে কথা বলি, কিরে ভাই, এখন ভাই কথাটার বেশি প্রচলন, কিরে ভাই, হ্যাঁ রে ভাই, ঠিক আছে ভাই, এরকম। কিন্তু মা বাবার সঙ্গে কি এভাবে কথা বলবো? আমি কি বাবাকে গিয়ে বলবো বাবা, ও বা কেমন আছে বাবা, বা ভাই, এরকমভাবে ডাকা যাবে কি? নিশ্চয়ই ডাকা যাবে না, তাহলে কিন্তু দু গাল লাল হয়ে যেতে পারে সঙ্গে সঙ্গে চর খেয়ে। যাই হোক, তাহলে বুঝতে পারছো কথা বলার ভঙ্গিও কিন্তু আমাদেরকে
আলাদা করতে হয় বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন সময়তে কার সঙ্গে কথা বলছি সেটা মাথায় রেখে কিন্তু আমাদের কথা বলার টোন চেঞ্জ হয়, সেইগুলোকে বলা হচ্ছে কথা বলার কোড বদল। যেটা আমরা সাধারণত বলি সেটাকে বলা হচ্ছে কোড, যখন সেটাকে পাল্টে দিয়ে বলি ব্যক্তি বিশেষে তখন কিন্তু সেটা হচ্ছে কোড বদল। তারপরে আরেকটি বিষয় কি, পরিবর্তমান বা সচল। এরপরে আমরা দেখব পরিবর্তমান। পরিবর্তমান সমাজ ভাষা বিজ্ঞান, ঠিক আছে, পরিবর্তমান সমাজ ভাষা বিজ্ঞান। বইয়ে দেখবে নামটি খুব দেওয়া রয়েছে বড় করে, আমি এখানে ছোট করে দিলাম, মানেটা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে সচল। সচল মানে যেটা সবসময় চলছে। ব্যাপারটা কি, অর্থাৎ একটি ভাষার জন্ম হয়েছে প্রথমে, যেমন বাংলা ভাষার জন্ম প্রায় 900 খ্রিস্টাব্দের সময়তে তার জন্ম হয়েছে এবং তার পরিবর্তন হয়েছে, বিবর্তন হয়েছে। বাংলা ভাষা চর্যাপদে যেরকম ভাষা ছিল, তারপরে শ্রীকৃষ্ণ কীর্তনে সেই ভাষা পাল্টালো, তারপর অনুবাদ সাহিত্যে কিছুটা আরও একটু ডেভেলপ করলো, তারপরে মঙ্গল কাব্য, অনুবাদ সাহিত্য এইগুলিতে আরও একটু এগোতে এগোতে গীতি কবিতা মহাকাব্য পার করতে করতে আজকে আমরা বর্তমানে যে বাংলা ভাষাটি লিখছি বা বলছি সেই ভাষাটা কিন্তু সেই 900 খ্রিস্টাব্দ সময়কার ভাষার থেকে অনেক আলাদা। কারণ এই সময়তে আমরা বাংলা ভাষাতে ইংরাজি, জাপানি, চীনা, রাশিয়ান সমস্ত শব্দ ব্যবহার করে বাংলা ভাষার একদম যাকে বলে অনেকটা পরিবর্তন করে ফেলেছি সেই সময়কার ভাষার থেকে। তাহলে এই যে সচল একটি ভাষা যেটি একটি সমাজকে নতুনভাবে গতি দিচ্ছে, সেই ভাষাতে দুটি গোষ্ঠীর ভাষা একসঙ্গে থাকলে পরে যখন একটি ভাষার সঙ্গে আরেকটি ভাষার সংঘর্ষ হচ্ছে, খুব সহজে বলতে গেলে একটি জায়গার উদাহরণ দিয়ে বলা যেতে পারে, আমাদের এই মালদা জেলার ভাষা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে বলা হয়। তার কারণ কি, আমাদের রাজনৈতিক পরিবেশ বা হয়তো ভৌগোলিক পরিবেশ এমনই যেখানে হিন্দি ভাষা যুক্ত হয়ে যাচ্ছে। আমরা ঝাড়খণ্ডের, বিহারের খুব কাছাকাছি, অন্যদিকে বাংলাদেশের খুব কাছাকাছি। তাই কি হচ্ছে, কিছুটা বঙ্গালী ভাষা, কিছুটা ঝাড়খণ্ডী, ঝাড়খণ্ডী মানে হচ্ছে হিন্দি, এই দুটি প্লাস নর্মাল যে সাধারণ যে বাংলাটি সেটির মিশ্রণ ঘটে গিয়েছে। তাই দেখা যাবে একটু যদি মানিকচক, চাঁচল ওই সাইডে চলে যাওয়া যায় তাহলে দেখবে এই সব এলাকাতে খোট্টা ভাষার খুব প্রয়োগ। বেশি দূর যেতে হবে না, মালদা শহরকে ছাড়িয়ে একটু চলে গেলে পরে দেখা যাবে যে বিহার ঘেঁষা যেই অঞ্চলগুলি সেখানেই খোট্টা বাংলার বা খোট্টা ভাষার খুব প্রয়োগ দেখা যায়। অর্থাৎ সেই শব্দে হিন্দির প্রয়োগ থাকবে। বিশেষ করে মুর্শিদাবাদ পার করে যখনই আমি মালদায় ঢুকছি বা ওই সমস্ত এলাকাতে দেখা যাবে যে সেখানে হিন্দিযুক্ত বাংলা ভাষার প্রভাব একটু বেশি। এটা আমি বলছি না, ভাষা বিজ্ঞানীরা বলছেন। কেন? কারণ দুটি ভাষার মধ্যে সংমিশ্রণ ঘটেছে। আবার যদি একটু বাংলাদেশি ভাষা অঞ্চলে চলে যায় সেখানে দেখব যে টানটা কীরকম না, একটু বঙ্গালী টান, বাঙাল টান কথা বলাতে, খাইছিস বা খাইতেছস, যাইতেছস, এরকম। এই যে প্রভাব এগুলি কিন্তু একটা ভাষার মধ্যে হয়, অর্থাৎ একই ভাষায় তারা বলছেন, সেই ভাষার সঙ্গে আরেকটি ভাষার মিশ্রণে যখন আসছে তখন পরিবর্তমান অর্থাৎ সেই সচল ভাষাটি আরও বেশি সচল হয়ে পড়ছে। সেখানে নতুন নতুন ভাষার যোগ হচ্ছে, বিয়োগ হচ্ছে, এগুলো ঘটছে। তার ফলে কি হচ্ছে, হয়তো কোনো সময় দেখা যাচ্ছে যে একটি ভাষা, এই দুটি ভাষার মধ্যে একটি ভাষা কোনো সময় লোপ পেয়ে যাচ্ছে, সম্পূর্ণ লোপ পেয়ে যাচ্ছে, বা দুটি ভাষাই পাশাপাশি চলতে থাকছে। অর্থাৎ বাংলা, সাধারণ বাংলাও মানুষ বলছেন, তার পাশাপাশি সেই ভাষাটিও বলছেন, যে এই ভাষাটি যুক্ত হয়ে মিশে চটপটি হয়ে তৈরি হয়েছে, সেটাও চলছে। ঠিক আছে, তারে দেখো ভাষার কত জায়গাতে কত রূপ, যা ভাষাবিজ্ঞানের অঙ্গ, সেগুলি আলোচনা ভাষাবিজ্ঞান করে। পরেরটি চলে আসছি প্রয়োগমূলক ভাষাবিজ্ঞান। প্রয়োগমূলক, প্রয়োগ মানে কি, ব্যবহার। আমরা যখন শিখব
তার উপরেই কিন্তু প্রয়োগ করার নীতি নির্ভর করছে। ভাষা না শিখলে কখনো প্রয়োগ করা যাবে না, কোনো জিনিসই না শিখে প্রয়োগ করা যায় না। তাহলে কি হয়, আমাদের সবার প্রথমে মাতৃভাষা শিখতে হয়। মাতৃভাষা শেখার পদ্ধতিটা আমাদের আগে জানতে হয়, যে কিভাবে আমরা মাতৃভাষা জানছি। এটা কিন্তু পড়াশোনার বিষয় নয়, এটা সম্পূর্ণ হচ্ছে অনুধাবনের বিষয়। আমরা গ্রহণ করছি কীভাবে জিনিসটাকে। আমরা প্রতিনিয়তই সমাজ থেকে, চারিপার্শ্বিক পরিবেশ থেকে ভাষা গ্রহণ করছি, সব সময় আমাদের কানে প্রবেশ করছে কত ধরনের শব্দ, বর্ণ, বাক্য। তাহলে কি হচ্ছে, আমরা ভাষা শিখছি প্রতি মুহূর্তে। ছোট বয়সে, বাচ্চা বয়সে এই বিষয়টা বেশি থাকে। ছোট একটা শিশু মা বলতে শিখেছে আর বাবা বলতে শিখেছে, সে আর কিছু বলতে পারে না, তখন তাকে বলে শেখানো হয় যে এটা বলো, ওটা বলো, দাদু বলো, ঠাকুমা বলো, দিদু বলো, এই নানা রকম বলতে 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 কান, মাথা, হাত, পা বলতে বলতে সে বাকিটা শেখে। এই যে শেখা, মাতৃভাষার উপরেই নির্ভর করছে অন্যান্য ভাষা শেখা। বাংলা শিখলাম আমি, প্রথমে মাতৃভাষা শিখে নিলাম, আমার বাংলা ভাষা মাতৃভাষা, তাই আমি ওটা আগে শিখলাম। এবার কি হবে, আমি যখন স্কুলে উঠব তখন আমাকে ধরিয়ে দেওয়া হবে একটি ইংরাজি বই। তারপরে যখন আর একটু উচ্চতে উঠব তখন আমাকে ধরিয়ে দেওয়া হবে হিন্দি বা সংস্কৃত বই। তাহলে আমি সেটা কিভাবে শিখব? না, ওই মাতৃভাষা যেটা আমি জন্মের পর থেকেই শিখে আসছি তার উপরেই ভিত্তি করে আমি ওই ভাষাটি শিখতে পারবো। আমি যদি না জানি যে আমি ভাত খাই মানে কি, তাহলে কিন্তু ম্যা চাওয়াল খাতা হুঁ কি আই এট রাইস এর মানে কিন্তু আমি বুঝতে পারবো না। কোনোভাবেই আমার মাথাতে এই কথাটি ঢুকবে না, অসম্ভব। কারণ আমি বাংলাতে ভাবতেই পারবো না, তাহলে আমি ইংরেজিতে ভাববো কী করে বা বলবো কী করে? এটাই হচ্ছে ব্যাপার। এটা মাতৃভাষার ক্ষেত্রেই হচ্ছে, কারণ সেটা আগে শিখতে হবে, তারপর আমি অন্যান্য ভাষা শিখতে পারবো, নাহলে কিন্তু আমি শিখতে পারবো না। এবার বলবে কেউ যদি স্যার বিদেশে মানুষ হয়, সেটা তাহলে ইংরাজিটা তাহলে কী হবে? তার ক্ষেত্রে ভাষাটাই হবে ইংরাজি মাতৃভাষা, মাতৃভাষা হবে তার ক্ষেত্রে ইংরাজি, তার ক্ষেত্রে কিন্তু বাংলা মাতৃভাষা হবে না। সে যদি ভারতে এসে, পশ্চিমবঙ্গে এসে বাংলা বলতে চায়, তাহলে কিন্তু তাকে নতুন করে বাংলা শিখতে হবে। সেটা কি কার উপর নির্ভর করবে? তার ইংরাজি শেখার উপরে। সে ইংরাজিটা ভালো করে শিখেছে কি না, তাহলে সে বুঝতে পারবে যে বাংলা ভাষার এই শব্দগুলোর মানেগুলো কিভাবে গঠন করতে হয়। বোঝা গেল? তাহলে প্রথমে মাতৃভাষা, সেটা যে কোনো ভাষাই হতে পারে, যে দেশে সে জন্মাবে, যেখানে সেটা বলা হয় তার মাতৃভাষা সেটা। নতুন ভাষা শিখতে গেলে মাতৃভাষার উপরে জোর দিয়ে তাকে সেই ভাষাটা শিখতে হবে, ভাবতে হবে, বুঝতে হবে, প্রয়োগ করতে হবে। এটাই হচ্ছে প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞান। তার উপরে আরও কিছু রয়েছে, অনুবাদ নীতি। কোনো একটা ভাষা থেকে কোনো একটা ভাষা অনুবাদ, তোমরা দেখবে অনেক অনুবাদ কথাটা ইতিমধ্যে তোমরা পাঠ্য বইয়ে পড়ে ফেলেছো। ইংরাজি কবিতা থেকে অনুবাদ আমরা পড়েছি, বেটল্ট ব্রেক্টর কবিতার আমরা অনুবাদ পড়েছি, শঙ্খ ঘোষ করেছেন পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। সেরকম একটি গল্পও ছিল অলৌকিক, যেটা পাঞ্জাবি ভাষাতে ছিল। তাহলে কি অনুবাদ ওই ভাষা থেকে বাংলা ভাষায় আনা হয়েছে, সেই নীতিগুলিও শিখতে হয়। লিপি প্রণালী শিখতে হয়, পরিমার্জিত সংশোধন এবং বানান সংস্কার শিখতে হয়। বানান সংস্কার অর্থাৎ একটি ভাষায় সবসময় একই বানান চালু হয় না, কারণ কদিন আগে পর্যন্ত দেখা যেত কাহিনী এই বানানটি লেখা হচ্ছিল, এখন অনেকেই এটাও লিখছেন আবার এটাও লিখছেন। কারণ দেখো, বলার মধ্যে আমি কোথাও দীর্ঘই উচ্চারণ করছি না। এই যে দীর্ঘই, এই কথাটা কিন্তু বলছি না, আমি সহজেই বলছি কাহিনী। উচ্চারণ করা উচিত ছিল কি কাহিনী, ই লাস্টের দীর্ঘই হতো, কিন্তু বলছি না। আবার শিল্পী, এই কথাটা আগে ছিল দীর্ঘী, এখন সেটা না হয়ে হস্যি হয়ে গেছে শিল্পী। তাহলে এই যে বানান, এই যে বানানের উপরে যে একটা নতুন ধরনের চর্চা হচ্ছে, এটাও কিন্তু প্রয়োগমূলক, অর্থাৎ সমাজে আমরা ভাষাকে কিভাবে প্রয়োগ করছি। যদি আমরা শুদ্ধ প্রয়োগ করতাম তাহলে হয়তো এই ভাষাগুলো, এই বানানগুলো থাকতো। এখন শুদ্ধ প্রয়োগ হচ্ছে না, তাই আমাদের বানানো কিছুটা কিছুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? এবার বলে দিই দুটো জাস্ট ছোট ছোট কথা। এই যে সমাজ ভাষা বিজ্ঞান বলতে বলতে, বর্ণনামূলক ভাষা বলতে বলতে আমরা কথাটা চলে গিয়েছিলাম যে এক জায়গার লোকেদের ভাষা এক জায়গায় বললে পরে সেখানকার দুটি ভাষার মিশ্রণ ঘটে। এদের নিয়মটাকে বলা হচ্ছে, যদি এই দুটি ভাষার মধ্যে একটি ভাষা সম্পূর্ণ হারিয়ে যায়,
পরিবর্তমান বা সচল ভাষাতে দুটি গোষ্ঠীর ভাষা মিলিত হলে ঠিক আছে। যদি দুটি ভাষার প্রয়োগ সমান সমানভাবে চলতে থাকে, যেমন মালদার ক্ষেত্রে কি হয়, খোট্টা ভাষাও চলছে অর্থাৎ হিন্দি মিশ্রিত বাংলা, আর সঙ্গে কি হচ্ছে আরেকটি বাংলাও চলছে যেটাতে সাধারণ মানুষও কথা বলছে, যারা বাঙালি তারা কথা বলছে, তারা কি বলছে, সেক্ষেত্রে কি হবে, দ্বিভাষিকতা বলবো কথাটাকে, ওই ব্যাপারটাকে বলবো দ্বিভাষিকতা। সেখানে দ্বিভাষা প্রয়োগ হচ্ছে, দুটোর ভাষা। আর একটি হারিয়ে গেলে তাকে বলা হচ্ছে ক্রেওল। এই কথাটা ক্রেওল, ক্রেওল, ক্রেওল ব্যাপারটা কি, ক্রেওল নীতি। ক্রেওল আর কিচ্ছু না, এটি একটি অঞ্চলের রূপ। এই নামটা আমরা পেয়েছি একটা বিশেষ অঞ্চল থেকে, সেটা কি, মরিশাস দ্বীপ। মরিশাস দ্বীপ যে নামে একটি জায়গা আছে, সেখানে ফরাসি ভাষার সঙ্গে নিগ্রো ভাষা, নিগ্রো ভাষার মানুষদের যোগাযোগ ঘটেছে, অর্থাৎ ওইটা হয়তো কোনো বাণিজ্য স্থান। সেখানে কি হয়েছে, দুই ধরনের ভাষার মানুষ কাজ করেছে একসাথে, তাহলে কি হবে, নিজেদের মধ্যে কথা বলার তো আদান প্রদান করতে হবে। এই আদান প্রদান করতে করতে দেখা যাচ্ছে একটা নতুন ভাষার জন্ম হয়ে গিয়েছে, যে ক্ষেত্রে আগের ভাষাটি হয়তো লুপ্ত হয়ে গিয়েছে। তাহলে কি হয়েছে, ক্রেওল নামে ভাষাটির নামকরণ হয়েছে। সেক্ষেত্রে এই ভাষাটির অর্থাৎ ক্রেওল ভাষাটি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে দুই ভাষাটি অত্যন্ত সহজ সরল একটি ভাষা। সেখানে না আছে কোনো ব্যাকরণ, ব্যাকরণ মানে আছে কিন্তু সেটা খুব সহজ ব্যাকরণ। সেখানে শব্দের ক্ষেত্রে বিভক্তি নেই, ক্রিয়াপদ নেই, তারপরে হচ্ছে বাক্যের গঠন রীতি অত্যন্ত সরল, তারপরে হচ্ছে এই ভাষায় লিঙ্গ প্রয়োগ, লিঙ্গের মানে পুরুষ লিঙ্গে বলছে স্ত্রীলিঙ্গে বলছে, সেইটার প্রভাব কম। ঠিক আছে, এই বিষয়গুলো দেখা যায়। খুব সহজে বলতে গেলে একটি ভাষা অন্য ভাষাকে মেরে ফেলে যেখানে, সেকে বলা হচ্ছে ক্রেওল। পিজিনও ঠিক সেরকম। পিজিনও যদি বলি, এই দুটি নামেই নতুন দুটি ভাষা পাওয়া গেছে। পিজিন কথাটি এসছে চীন থেকে, তাহলে চীন কথাটাও আসবে। চীন অত্যন্ত বাণিজ্যপ্রিয় একটি দেশ, তাই চীন যেখানে যেখানে বাণিজ্য করতে গেছে দেখা যাচ্ছে যে তাদের ভাষাটি অতিরিক্ত প্রভাবশালী হওয়াতে আশেপাশের অনেক ভাষাকে তারা খেয়ে ফেলেছে। তাই চীন, জাপান, আর কি ক্যালিফোর্নিয়া, এই তিনটে দেশ মিলে একটি নতুন ভাষার সৃষ্টি করে ফেলেছে, যেটাকে বলা হচ্ছে পিজিন। অর্থাৎ দেখো, প্রচলিত বা পরিবর্তমান ভাষা যেটি ছিল, খুব চলমান যেটি ভাষা, যেটি আমরা প্রয়োগ করে থাকি বেশি, সেই ভাষাতে কিন্তু প্রতি মুহূর্তে অত্যন্ত গতি রয়েছে এবং তার পরিবর্তনও খুব তাড়াতাড়ি ঘটে। এই বিষয়গুলি নতুন একটি ভাষারও জন্ম দিতে পারে। তাই ভাষা কত প্রভাবশালী আমরা এর থেকেও বুঝতে পারছি। আশা করছি তোমরা আজকের আমাদের এই বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছো, যে ভাষা বিজ্ঞানের বিভিন্ন শাখা কিভাবে কাজ করে এবং কোন কোন অংশ নিয়ে তারা বিচার বিবেচনা করে। যদি কোনো অসুবিধা হয় তোমরা প্রশ্ন রাখতে পারো, আমরা পরবর্তীকালে সেই প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্ত। পরের দিন আমরা এরই বাকিটুকু অংশ যেটি আছে সেটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সকলকে, ভালো থাকো।